প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা পড়ছি ফাঁসির মঞ্চে কর্নেল তাহের, এই বইটির শেষ পর্ব। তো চলুন শুরু করি। এর আগের কিছু কিছু ঘটনা স্মৃতিতে জেগে আছে এখনও। অবশ্য অনেকে এসব ঘটনা আমার চেয়েও ভালো জানেন। তবু তাহেরের ব্যক্তিগত জীবনসঙ্গী হিসেবে সেসব স্মৃতির মূল্য আমার নিজের কাছে যেভাবে লেগেছে, অনেকটা সেভাবে বলার চেষ্টা করব। 17ই নভেম্বর 75 এলিফ্যান্ট রোডে ইউসুফ ভাইজানের বাসায় আমি আসলাম। সেখানে তাহেরের আসার কথা। দেখলাম তাহের জনাব মোহাম্মদ শাহজাহানের সঙ্গে কথা বলছেন। তারপর কথা শুরু হলো জনাব হাসানুল হক ইনুর সঙ্গে। এরপর কথা শুরু হলো মুস্তাক, বাবুল, দুলাল, বাহার, সবুজ, বেলাল, বাচ্চু ও গণবাহিনীর অন্যান্য ছেলেদের সঙ্গে। তাহেরের সঙ্গে দেখা করার প্রোগ্রাম নিয়ে আসছি, অথচ আমার সঙ্গে কথা বলার ফুসরতি হচ্ছে না। আমি কিছু কমলা নিয়ে এসেছিলাম। কথা শেষ হঠাৎ তাহের উঠে দাঁড়িয়ে বলল, এবার আমি আমার স্ত্রীর সঙ্গে একটু সময় নেব। রোমান্টিক কায়দায় কথাগুলো সবার সামনে সে ছুড়ে দিল। খাবার টেবিলে বসে কথা হচ্ছিল। ভয়টায় পেয়েছ কি না, প্রথম প্রশ্ন। তোমার কোনো চিন্তাও হলো না? এত বড় একটা অ্যাকশন করলে আমি নারায়ণগঞ্জে আছি, আমার কি হয় না হয়? আমাকে একা রেখে আসলে? যদিও 7 নভেম্বরের আগে থেকেই জানতাম প্রস্তুতি চলছে, তবুও একটু অভিমান আমার কণ্ঠে। ওকে কথাগুলো বললাম। উদ্ভাসিত হাসি ছড়িয়ে তাহের বলল, তোমাকে কেউ কিছু করবে এত সাহস দুনিয়ায় কারও নেই। আমি এটা জানি বলেই তো... থাক, আর বাহাদুরি ফলাবার দরকার নেই। আর তুমি তো জনগণের নেতা, আমার সঙ্গে সময় দেয়ার ফুসরত না থাকারই কথা। খেয়ে দিয়ে কোথায় যেন ও মিটিং করতে চলে গেল। আমি তখন নারায়ণগঞ্জে 3 সন্তান নিয়ে একা থাকি। 7 নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের পর স্থানীয় থানার কর্মকর্তারা আমার খোঁজ খবর নিত, পাহারার জন্য পেট্রোল পাঠাতো, বেশ সম্মান করত ওরা। 21শে নভেম্বর থেকে দেখি পেট্রোল উধাও। এর মাঝে 19 নভেম্বর আমার দেবররা সব এসে আমার বাসা খোঁজখবর নিয়ে গেল। এক রাতে সবাই থেকেও গেল। পরদিন সেনাবাহিনীর একটি জিপ এসে খুঁজে গেল কারা কারা এসেছিল। পুলিশ পেট্রোল তুলবার পর তাহেরের সঙ্গে যোগাযোগ করলাম। তাহের বুঝতে পারল গোলমাল শুরু হলো বলে। আমাকে চারদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলল। 22 নভেম্বর ইউসুফ ভাইজান ও ভাবি এসে বাসায় থেকে পরের দিন সকালে ঢাকায় ফিরে গেলেন। কয়েক ঘন্টা পরেই ইউসুফ ভাইয়ের টেলিফোন পেলাম। জেলখানা থেকে বলছি। কি ব্যাপার? তোমার ওখান থেকে ফিরে বাসায় গিয়ে দেখি সেনাবাহিনী, পুলিশ বাহিনী প্রস্তুত হয়ে আছে। আমি গেলাম, আমাকে গাড়িতে করে এখানে নিয়ে এলো। জাসদ নেতা শাহজাহান সিরাজের এলিফ্যান্ট রোডের বাসায় ফোন করলাম। আরে এখনই এখান থেকে জলিল, রব, ইনু সবাইকে ধরে নিয়ে গেল। খবর টবর কি? ইউসুফ ভাই তো জেলে। সন্ধ্যায় তাহের আমার সঙ্গে যোগাযোগ করল। আমি জানালাম যে গ্রেপ্তারের খবর পেয়েছি। তাহের জানালো জিয়ার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, হয়তো এড়িয়ে যাচ্ছে। এরশাদকে ফোন করলে জানালো এটা পুলিশি ব্যাপার। আমি জিয়া, মঞ্জুর, এরশাদের সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা করলাম, টেলিফোনে পাওয়া যাচ্ছে না। কারণ তো বুঝতে পারছিলাম। অবশেষে কর্নেল অলি আহমেদকে পেলাম। তার সঙ্গে আমাদের পূর্ব পরিচয় ছিল। সে কুমিল্লার ব্রিগেড মেজর ছিল। তিনি বললেন, ভাবি, আমরাও তো ব্যাপারটা শুনেছি, দেখি কিছু করা যায় কি না। তবে ব্যাপারটা তো পুলিশের। জিয়ার সঙ্গে আলাপ করব ব্যাপারটা নিয়ে। পরদিন দুপুরে তাহেরের টেলিফোন পেলাম বাসায় বসে। জেলখানা থেকে বলছি। কিভাবে গমন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের হাউস টিউটরের বাসায় ছিলাম, ওখান থেকে আগমন। কিছুক্ষণ পরে অধ্যাপক আনোয়ার ফোন করল, ভাবি, ভাইজান তো ধরা পড়ল। আমিও প্রায় ধরা পড়েছিলাম। মিটিংয়ে যাবার জন্য হলের দিকে এগুতেই দেখি চারদিকে পুলিশ। দেখলাম ভাইজানদের ধরে নিয়ে যাচ্ছে। পরদিন আরিফ ভাইজান তাহেরের যুদ্ধাহত পায়ের জন্য ক্র্যাচ জামা দিতে গেলেন। প্রথমে দিতে দেওয়া হলো না। 26শে নভেম্বর সকাল 11টার দিকে দুটো মেয়ে আমাকে ফোন করে জানালো যে ভারতীয় দূতাবাসে অ্যাকশন হয়েছে, আপনাদের দুটো ছেলে মারা গেছে। এরপর আরও ফোন আসতে লাগলো। বেলা 12টায় রেডিওর খবরে নিশ্চিত হলাম
কজন মারা গেছে। বিকেল 4টায় পলাতক অবস্থায় আনোয়ার আমাকে বিষাদভরা কণ্ঠে ফোন করে জানালো যে বাহার, বাচ্চু, মাসুদ, হারুন মারা গেছে। বেলাল, সবুজ আহত অবস্থায় ধরা পড়েছে। আমি তাহেরের নারায়ণগঞ্জের ড্রেজার অফিসে ফোন করে গাড়ি চাইলাম ঢাকা যাবার জন্য। ওরা দিতে চাইল না। সন্ধ্যা হয়ে আসছিল। বাসে যাওয়া ঝুঁকিপূর্ণ। রাগত স্বরে বললাম, এতদিন চাকরি করার পর যদি এই বিপদের মুহূর্তে একটা গাড়ি না পাই, এটা কোন ধরনের নৈতিকতা? গাড়ি শেষ পর্যন্ত পেলাম। গাড়ি করে এলিফ্যান্ট রোডের বাসায় এসে জানলাম আরিফ ভাইজান ভাবিসহ লাশ দেখতে গেছেন। কারফিউ চলছিল। পারমিশন নিয়েই লাশ দেখতে হলো। পরদিন হাসপাতালের মর্গে ছদ্মবেশে আনোয়ার গিয়ে লাশগুলো দেখে আসলো। মেডিকেলের ছাত্রলীগ নেতা শফিক ও অন্যান্যরা আনোয়ারের গোপনভাবে দেখার ব্যবস্থা করেছিল। এই ঘটনার পর তাহেরের সঙ্গে জেলে দেখা তো দূরের কথা, যোগাযোগ করাও একেবারে বন্ধ হয়ে গেল। ওকে ঢাকা জেল থেকে কোথায় পাঠালো বলতে পারলাম না। 10-12 দিন পর এক সূত্র থেকে জানা গেল যে তাহের রাজশাহীতে আছে। তখন থেকে সামরিক গোয়েন্দা বিভাগের লোকেরা পরিবারের সব সদস্যদের খোঁজখবর, তথ্যাদি নিতে শুরু করল। তারা আমাদের জিজ্ঞেস করেছিল, জেনারেল জিয়ার সঙ্গে আপনার কী ধরনের সম্পর্ক ছিল? তাহেরের ভাইদের নাম কি? বুঝলাম তাহের আমাদের কাছে চিঠি পাঠাবার চেষ্টা করেছিল। ধরা পড়েছে চিঠি। 30 ডিসেম্বর 1975 নারায়ণগঞ্জের বাসা ছেড়ে দিলাম। আরিফ ভাইয়ের মোহাম্মদপুরের বাসায় কিছুদিন থেকে কিশোরগঞ্জে বাবার বাড়িতে আসলাম। এর 1.5 মাস পর তাহেরের একটা চিঠি পাই। সে লিখেছে, আমাদের জন্য চিন্তা করো না। বরিশালে ইউসুফ ভাই আছে, তাদের সহ অন্যান্য নেতাদের খবর নাও। বাইরের বিভিন্ন রাজনৈতিক দলের খবর কি ইত্যাদি। চিঠির জবাব লিখলাম। 100 টাকা পাঠালাম। মে মাস পর্যন্ত রাজশাহী জেলে একটা নির্জন বিচ্ছিন্ন জায়গায় তাহের কাটালো। জুনে ওকে ঢাকায় আনা হলো। হঠাৎ আমার ভাই সাব্বির ঢাকা থেকে আমাকে একটা চিঠি পাঠালো। লিখল যে একটা ষড়যন্ত্র মামলা সাজানো হয়েছে সম্ভবত। সে নিশ্চিত করে বলতে পারল না বেসামরিক আদালত কিনা। ঢাকায় এসে জর্জ কোর্টে ওর সঙ্গে দেখা। পিস্তল কেড়ে নেওয়ার একটা মামলা সাজিয়ে তাকে বিচারের জন্য ডেকে আনা হয়েছিল। মামলা মিথ্যা প্রমাণ হয়। দীর্ঘ কয়েক মাসের পর এটা আমাদের প্রথম দেখা। কোর্টকে তাহের জানালো যে পরিবারের সঙ্গে তাকে এই দীর্ঘ দিন দেখা করতে দেয়া হয়নি। কোর্ট সারাদিন তাহেরকে আমাদের সঙ্গে কথা বলার অনুমতি দিল। দুপুর হয়ে এলো। পুলিশরা ক্ষুধায় ভুগবে এ বিবেচনায় তাহের বলল, আজ থাক, পুলিশদেরকে একটু রেহাই দেয়া দরকার। এরপর বারবার অনুমতি চাইলেও কোনো সময় আমরা তাহেরের সঙ্গে দেখা করার অনুমতি পাইনি। এর মধ্যে আনোয়ার ঢাকা কলেজের ক্যান্টিন থেকে মার্চের মাঝামাঝি মুস্তাক ও গিয়াসসহ গ্রেপ্তার হয়। এয়ারফোর্সের কর্পোরাল ফখরুল আলম বিশ্বাসঘাতকতা করে ওদের ধরিয়ে দিয়েছিল। আমরা তাহের ছাড়া তার অন্যান্য ভাইদের সঙ্গে ইউসুফ ভাই, আনোয়ার, বেলাল দেখা করার সুযোগ পেতাম। ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইউসুফ হায়দার বলল, তার মাধ্যমে হাইকোর্টে দেখা করার অনুমতি চাওয়ার জন্য। স্বরাষ্ট্র সচিব থেকেও অনুমতি নিয়ে জেলগেটে এসে পৌঁছালাম। বলল, দেখা হবে না। তাহের জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। কোর্ট থেকে ভেতরে নেবার পথে দূর থেকে আমাদের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। আমরা পরস্পরের প্রতি হাত নাড়লাম। প্রায়ই অ্যাডভোকেট চাকলাদারের মাধ্যমে ছোট ছোট চিঠি পেতাম। এতে নানা টুকরো টুকরো কথা ছিল। 17 তারিখ মামলার রায় হবার পর 18 তারিখে টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানীর কাছে গেলাম। তিনি বললেন, দেশে যা শুরু হয়েছে, আজ তাহেরকে মারবে, কালকেও আবার জিয়াকে মারবে, এই তো চলছে। তিনি দণ্ডাদেশ বাতিলের আহ্বান জানিয়ে জিয়ার কাছে টেলিগ্রাম পাঠিয়েছিলেন। সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের অনেকে চাইত আমি তাদের কাছে গিয়ে কান্নাকাটি করি, ক্ষমা চাই, তাহেরকে ক্ষমা চাইতে বলি। কিন্তু তাহের তো বটেই শ্বশুর শাশুড়ি। আমি এ ধরনের কোনো ধারণাই প্রশ্রয় দিতাম না। দল থেকেও দৃঢ়তা দেখানো হয়েছিল। তাহের আমার কাছে জেল থেকে বেশ কিছু চিঠি পাঠিয়েছিল। তার চিঠিতে ব্যক্তিগত প্রসঙ্গ ছিল সামান্যই, প্রায়ই সবই ছিল দেশ ও রাজনীতি নিয়ে। জেলখানায় একটা খাতায় তাহের অনেক কিছু লিখেছিল। বহু চেষ্টা করেও আজ পর্যন্ত আমরা কর্তৃপক্ষের কাছ থেকে খাতাটা উদ্ধার করতে পারিনি। সেখানে তাহের 7 নভেম্বর তার পূর্বপর ঘটনা, ভবিষ্যৎ রাজনীতি, মামলা নিয়ে অনেক কিছু লিখেছিল।
সোনালি স্মৃতিপটে আজও। তাহেরের সঙ্গে আমার জীবন খুবই অল্প দিনের, আর এই অল্প দিনে আমার ব্যক্তিগত জীবন ও জাতীয় জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ উত্থান পতন ঘটে গেছে। এই অল্প দিনের অভিজ্ঞতা মনে করতে বসে কী বা বলবো। আমি যা বলবো তা জানে সমগ্র জাতি, জানেন কর্নেল তাহেরের সুযোগ্য সহকর্মীবৃন্দ। ১৯৬৯ সালের ৭ আগস্ট আমাদের বিয়ে হয়। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগে এমএসসি পড়ছি। ও তখন পাকিস্তানি সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিল। অবশ্য বিয়ের কার্ড ছাপা হয়ে যাবার পরে তাহের মেজর পদে উন্নীত হয়। আমাদের দুঃখ ছিল বিয়ের কার্ডে তাহেরের নামে মেজর লাগাতে পারিনি বলে। কলেজ জীবনে আমি অল্প স্বল্প রাজনীতিতেও জড়িত ছিলাম। আমি তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন করতাম। ১৯৬৮ সালে ইডেন কলেজ ছাত্রী সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদিকা ছিলাম। ১৯৬৯ সালে ঐতিহাসিক গণ অভ্যুত্থানে রাজপথকে চিনেছি। বিয়ের পর তাহের চিটাগাং চলে যায়। সেখান থেকে ও পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পেশোয়ারের মাঝামাঝি অবস্থিত আটক ফোর্টে বদলি হয়। সেখানে ও স্পেশাল অ্যালাইড গ্রুপের কমান্ডার নিযুক্ত হয়। আটক ছিল মোঘল সম্রাট আকবরের কেল্লা। আমি ওর সাথে আটক যেতে পারিনি, কারণ আমার তখন পরীক্ষা চলছিল। আটক থেকে তাহের উচ্চতর প্রশিক্ষণ নেবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায় ও সেখানে ৬ মাস থাকে। পরীক্ষার পরে আমি লন্ডনে চলে যাই। সেখানে আমার এক ভাই থাকত। তাহের আমেরিকা থেকে লন্ডন চলে আসে। আমাদের দেখা হলো সেখানে। তখন ৭০-এর জুলাই মাস। সেখান থেকে আমি ওর সাথে আটকে চলে আসি। সেখানে আমি ৭ মাস ছিলাম। ১৯৭০-এর ডিসেম্বর মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। তাহের বলতো পাঞ্জাবিরা সহজে ক্ষমতা ছেড়ে দেবে না যদি বাঙালিরা নির্বাচনে জয়লাভও করে। নির্বাচনের পর একটা পরিবর্তন ঘটবেই। সাধারণ নির্বাচনের পর পশ্চিমাদের ষড়যন্ত্র যখন স্বরূপে উদ্ঘাটিত হতে শুরু করল, তখন তাহের আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিল। ও আমায় বলল, যদি যুদ্ধ লাগে তাহলে যেন আমি দেশের কাজে লাগি। ভাইদের তাহের উপদেশ দিয়েছিল তারা যেন যে কোনো অবস্থায় দেশের কাজে ঝাঁপিয়ে পড়ে। তাহের আরও বলল, কোনো গণ্ডগোল বেঁধে গেলে সবার আগে দেশে ফিরবে। এমনই সময়ে ৭১-এর ৯ ফেব্রুয়ারি আমি দেশে চলে এলাম। আমার বড় মেয়ে নিতুর জন্ম হল। ৭১-এর ২৫শে মার্চ যুদ্ধের শুরু। আমরা গ্রামে চলে গেলাম। বাহার তাহেরের ছোট ভাই ৭৫-এর ২৬ নভেম্বর ভারতীয় দূতাবাসের অভিযানে শহীদ। বেলাল তাহেরের আরেক ছোট ভাই, আমার ভাই সাব্বির, মুক্তিযুদ্ধে যোগ দিল। পাকিস্তানে আটক অবস্থায় তাহের চিঠি পাঠালো এই লিখে যে সময় হলে চলে আসব। ৭১-এর জুলাইয়ে তাহের চলে আসলো। আকাশবাণীর খবরে বলা হলো পাকিস্তান থেকে ৪ জন গুরুত্বপূর্ণ বাঙালি সামরিক অফিসার পালিয়ে এসেছে। আমরা তখন আমার শ্বশুরবাড়ির নেত্রকোনার কাজলা গ্রামে আছি। সাইদ ভাই, তাহেরের ভাই সাব্বির আহমেদও এসে আমাদের সাথে যোগ দিল। অচিরেই খান সেনারা আমাদের শ্বশুরবাড়ি ঘেরাও করল। আমরা কয়েকজন আগেই সরে পড়েছিলাম। খান সেনারা আমার আব্বাম্মা, শ্বশুর শাশুড়ি, তাহেরের বড় ভাই আরিফ, তার স্ত্রী ও আমার বোনকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তখন ওই অঞ্চলের দায়িত্বে ছিল পাকিস্তানি ব্রিগেডিয়ার কাদির। তাহেরের সঙ্গে তার খুব ভাব ছিল এবং সে তাহেরকে খুব ভালো জানত। কাদির বন্দীদের বলল তারা যেন তাহেরকে আত্মসমর্পণ করতে বলে। তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাহের পাকিস্তানি সেনাবাহিনীর একজন খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার। আমি তার প্রাণের নিশ্চয়তা দিচ্ছি। এ ধরনের নানা কথা বলার পর ব্রিগেডিয়ার কাদের বন্দীদের ছেড়ে দিল। আমরা তখন পালিয়ে আটপাড়া থানার বুরবুরা সুনুই গ্রামে এক মাস্টার খোদা নেওয়াজ খানের বাড়িতে আশ্রয় নিলাম। মাস্টার সাহেব আমাদের জন্য প্রচুর কষ্ট করেছেন। ওখান থেকে আমি মহেন্দ্রগঞ্জ ক্যাম্পে চলে যাই। আমি মুক্তিযোদ্ধাদের ইউথ ক্যাম্পেও থেকেছি। সেখানে দেখেছি মাতৃভূমিকে মুক্ত করার প্রেরণায় ১৩-১৪ বছরের ছেলেরা ক্যাম্প ছেড়ে চলে এসেছে। তাদের বাবা মায়েরা হয়তো জানেই না। যুদ্ধের দিনগুলো সেই সোনালি স্মৃতি আমার জীবনের বিরাট সম্পদ। দেশকে ভালোবাসা কি, আর কি তার ভালোবাসার স্বাদ, সে যুদ্ধে না গেলে আমি হয়তো তা আজও বুঝতে পারতাম না। এরপর তুরাই গিয়ে একদিন হোটেলে থেকেছি। আমি সবসময়ই তাহেরের সঙ্গে ক্যাম্পে থাকতে চাইতাম, কিন্তু সাথে অন্যান্য মেয়েরা ছিল। তাদের দেখাশোনা করার প্রয়োজনে আলাদা থাকতে হতো। ভারতীয় বিএসএফের একটা গোয়ালঘর পরিষ্কার করে আমাদের থাকার ব্যবস্থা হলো। তাহের এসে আমাদের বলল, তোমরা মুক্তিযুদ্ধের সময় এর চাইতে বেশি কিছু আশা করেছিলে নাকি?
আমি জবাবে বললাম, প্রশ্নই ওঠে না, বরঞ্চ আমি সরাসরি তোমাদের সঙ্গে ক্যাম্পে যেতে চাই। সেখানে দেখেছি সম্পূর্ণ স্বেচ্ছায় কত কচি ছেলেরা যুদ্ধে যোগ দিতে এসেছে। তোমরা যারা সেনাবাহিনীতে ছিলে তারা হয়তো কর্তব্যের তাগিদে করছো, কিন্তু এই ছেলেরা। সেই আস্তানায় আমাদের সঙ্গে ছিল ডলি, জলি, তাহেরের 2 ছোট বোন, আমার মেয়ে নিতু, ডক্টর হুমায়ুন, একে আব্দুল হাই, বর্তমান কন্ট্রোলার ড্রাগস বিভাগ, মুক্তিযুদ্ধকালীন জেট ফোর্স চিফ মেডিকেল অফিসার, তার স্ত্রী ও বাচ্চা। আমি তাহেরের জন্য মাসিক বরাদ্দ 450 টাকা থেকেই খরচ চালাতাম। সেনাবাহিনীর অন্যান্য অফিসারদের স্ত্রী, আওয়ামী লীগ নেতৃবর্গ যেমন তাহের উদ্দিন ঠাকুর, সিপিবির নেতা এসে আমায় বলতো, আপনি কলকাতায় চলে যাচ্ছেন না কেন? যুদ্ধক্ষেত্রের এত কাছে অবস্থান করাটা মোটেও নিরাপদ নয়। আমি বিনয়ের সঙ্গে তাদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের যথাসম্ভব কাছাকাছি থাকতে চেয়েছি। এর মধ্যেই ইউসুফ ভাই, তাহেরের বড় ভাই, সৌদি আরব থেকে লন্ডন হয়ে 11 নং সেক্টরে এসে যোগ দিলেন। ইউসুফ ভাই পাকিস্তানি বিমানবাহিনীর ফ্লাইট সার্জেন্ট ছিলেন এবং সৌদি আরবের ডেপুটেশনে গিয়েছিলেন। তিনি এসেই লক্ষ্য করলেন যে শহীদ বাঙালি মুক্তিযোদ্ধাদেরকে ভারতের মাটিতে কবর দেয়া হচ্ছে। তিনি এর প্রতিবাদ জানালেন। এরপর থেকে সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নির্দেশক্রমে শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের মাটিতেই সমাধিস্থ করা হতো। 14ই নভেম্বর তাহেরের জন্মদিনে কমলাপুর দখল হবে। মুক্তিযোদ্ধাদের দেবার জন্য উপহার সামগ্রী ঠিক করছিলাম। বিকেলের দিকে যাব, তাই প্রস্তুত হচ্ছি। দুপুরে বিএসএফের কর্নেল রঙ্গরাজ ও তার স্ত্রী এবং একজন শিখ মেজর এসে আমাকে যুদ্ধের ভয়াবহতা, বিপদাপদ সম্বন্ধে অনেক উপদেশ ও সান্ত্বনার সুরে কথাবার্তা বলতে শুরু করলেন। আমি বললাম, আসল ঘটনা খুলে বলুন, আমরা তো যে কোনো ঘটনার জন্যই প্রস্তুত রয়েছি। তখন তারা বলল, যুদ্ধে তাহের আহত হয়েছে, শুধু তার পায়ে গুলি লেগেছে। তাহেরকে হেলিকপ্টারে করে বিএসএফ ফিল্ডে আনা হলো। চাদর দিয়ে ওর পা ঢাকা ছিল। সঙ্গের লোকেরা জানালো এতক্ষণ ওর পুরোপুরি জ্ঞান ছিল, এইমাত্র ঘুমিয়েছে। আমি দেখেছি এর আগে ক্যাপ্টেন মান্নানের পায়ে গুলি লেগেছিল, মাত্র 1 মাস পর সে যুদ্ধে ফিরে যায়, তাই কিছুমাত্র উদ্বিগ্ন হইনি। তাহেরকে গৌহাটি কম্বাইন্ড সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আহত তাহেরের সঙ্গে ইউসুফ ভাই গেলেন। ইউসুফ ভাই উদ্যোগ নিয়ে দৃঢ়তার সঙ্গে তাহেরের আহত দেহকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা না করলে হয়তো প্রচুর রক্তক্ষরণের কারণে যুদ্ধক্ষেত্রেই মারা যেত। পরের দিন খবর এলো গুয়াহাটি যেতে হবে। যেতে যেতে সন্ধ্যা হলো। আমি ও আনোয়ার, তাহেরের ছোট ভাই গেলাম। তখনও আহত রোগীটির 72 ঘণ্টা বিপদসীমা পার হয়নি। ডাক্তার আমায় বলল, আপনাকে দেখার জন্য তিনি খুবই উদ্গ্রীব, আপনি দেখা দিয়েই চলে আসেন। চাদর উঠিয়ে দেখলাম একটি পা নেই। 65 সালে পাক ভারত যুদ্ধে ওর পায়ে গুলি লেগেছিল, সেই পাটেই 71 সালে এসে পাকিস্তানি গোলায় উড়ে গেল। আমার কাছে ব্যাপারটি অকল্পনীয় ছিল, তবু আমি ধৈর্যহারা হলাম না। ওকে বললাম, তোমার প্রাণ তো বেঁচে আছে, তোমার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা পাবেই। আমি তো তোমার পাশেই রয়েছি, তুমি আমার উপর নির্ভর করতে পারো। এত অসুস্থতার মাঝেও তাহের আমাদের থাকা খাওয়ার ব্যাপার দেখাশোনা করার জন্য ডাক্তারকে বলল। 1 মাস সে হাসপাতালে ছিল। ক্ষতস্থান ড্রেসিং করার সময় সে নিজে তাকিয়ে থাকত। এক ভারতীয় মেজরের গোড়ালিতে আঘাত ছিল। আমরা দেখেছি সে ব্যথায় আত্মহত্যা করতে চাইত, কিন্তু তাহের নিজ আশেপাশের লোকদের সাহস জোগাত, তাদের খাবারের অসুবিধা তদারক করত। তাহেরকে আমি হুইল চেয়ারে করে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াতাম। হাসপাতালে তাহের দেখার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের কেউ কেউ মণি সিং, মতিয়া চৌধুরী এসেছিলেন। ভারতের মেঘালয় প্রদেশের তৎকালীন গভর্নরও সস্ত্রীক দেখতে এসেছিলেন। আমার আত্মীয় আওয়ামী লীগ দলীয় এমপি জনাব আব্দুস সাত্তার তদানীন্তন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে এসেছিলেন। তাহের কিছুতেই সে সাহায্য গ্রহণ করতে রাজি হয়নি। তখন সে আমাকে আত্মীয়তার সূত্রে তাহেরের উপর প্রভাব খাটাবার বহু চেষ্টা করে, কিন্তু কোনো ফল হলো না। বাংলাদেশের পরিচিত রাজনৈতিক নেতৃবৃন্দও, সামরিক অফিসাররা প্রায়ই বলতো, তাহের, তুমি শুধু শুধু জীবনের ঝুঁকি নিচ্ছ কেন? ভারতের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, এই ডিসেম্বরেই আমরা দেশে ফিরে যাব। তাহের কিছুতেই এসব কথা সমর্থন করতে পারত না। ও বলতো, নিজেরা নিজেদের দেশ মুক্ত করতে না পারলে দেশ ঠিকমতো স্বাধীন হবে না। গৌহাটির ডাক্তাররা জানালো লখনৌতে ওর আরও একটা অপারেশন হবে। সেখানে আনোয়ারকে সঙ্গে নিয়ে তাহের চলে গেল।
তাহেরকে বিদায় জানিয়ে আমরা তুরা হয়ে 25শে ডিসেম্বর দেশে ফিরে এলাম। 72 সালের এপ্রিলে পুনা আর্টিফিশিয়াল লিম্ব সেন্টার থেকে কৃত্রিম পা নিয়ে তাহের দেশে ফিরল। সে বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম অ্যাডজুট্যান্ট জেনারেল নিযুক্ত হল। তাহেরকে অ্যাডজুট্যান্ট জেনারেল নিযুক্তির পেছনে সেনাবাহিনীর তদানীন্তন সর্বাধিনায়ক জেনারেল এমজি ওসমানীর যুক্তি ছিল, উক্ত দায়িত্ব থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও নীতি নির্ধারণের ব্যাপারে তাহের তার যোগ্যতার পূর্ণ প্রতিফলন ঘটাতে পারবে। তাই তাহের দেশে ফেরা পর্যন্ত ওই পদটি শূন্য রাখা হয়েছিল। কিন্তু সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার্থে তাহের যখন কতিপয় খুবই উচ্চপদস্থ সামরিক অফিসারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন ও তৎপরবর্তী সময়ে সংগঠিত দুর্নীতিমূলক অপরাধের তদন্ত শুরুর নির্দেশ দিল, তখনই বিধি বাম হল। তার চাকুরি অন্যত্র ন্যস্ত করা হলো। 72-এর মে কিংবা জুন মাসে তাহেরকে কুমিল্লা সেনানিবাসে 44তম ব্রিগেড কমান্ডার নিযুক্ত করা হলো। এর আগে কর্নেল জিয়াউর রহমান ওই দায়িত্বে ছিলেন। নব্য স্বাধীন বাংলাদেশের সৈনিকরা কি কাজ করবে এ সম্বন্ধে তাহের চিন্তা ও কাজ দুটোই শুরু করল। সেনাবাহিনীকে উৎপাদনশীল সেনাবাহিনীতে রূপান্তরের কর্মসূচি তৎকালীন সরকারের কাছে তাহের পেশ করল। সেই সঙ্গে তাহের তার সীমিত পরিসরের বাস্তব পদক্ষেপ নিল। জুনিয়র অফিসাররাও তার কথা মতো কাজ শুরু করল। শিক্ষা করে সৈনিকদের আশেপাশের এলাকায় বয়স্ক শিক্ষা কার্যক্রমে লাগানো হলো। মেডিকেল কোরের জওয়ানদের জনস্বাস্থ্যের উন্নতিকল্পে আশেপাশের গ্রামে পাঠানো হলো। সেনানিবাসের ভেতর নানা রকম সবজি, ফল ও অন্যান্য গাছপালা লাগানো হলো। চিন্তাটা ছিল এই যেন নিজস্ব আয় দিয়েই উৎপাদনশীল কাজের প্রক্রিয়ায় জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সেনাবাহিনীর ব্যয় নির্বাহ করতে পারে। পাশাপাশি যে জনগণের পয়সায় সেনাবাহিনী লালিত হয় এবং সৈনিকরা যে জনগণের সন্তান, তাদের সুখ দুঃখ, অভাব অভিযোগের সঙ্গে পারস্পরিক সম্পৃক্তি যেন ঘটে। পরাধীন দেশের গণবিচ্ছিন্ন ভাড়াটে সেনাবাহিনীর বদলে জনগণের উৎপাদনমূলক কর্মকাণ্ড তাদের আর্থসামাজিক মুক্তি সংগ্রামের অংশীদার হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী যেন সত্যিকারের জনগণের বাহিনী হিসাবে গড়ে ওঠে, সেটাই কর্নেল তাহেরের স্বপ্ন ছিল। স্বামীর এই কর্মযজ্ঞের প্রেক্ষাপটে আমার ভূমিকা কী হবে? আমিও ঝাঁপিয়ে পড়লাম স্বামীর রণাঙ্গনে। যুদ্ধে শহীদ সৈনিকদের স্ত্রীদের জন্য ছিল উইডো হোম। তারা শুধু মাসে মাসে ভাতা ও রেশন পেত। ভেবে দেখলাম এরা এভাবে দিন দিন পরনির্ভরশীল হয়ে যাবে। এদেরকে উৎপাদনক্ষম করে গড়ে তুলতে হবে। চাঁদা তুলে তাদের জন্য সূচিশিল্প, কুটিরশিল্প প্রশিক্ষণ কেন্দ্র চালু করলাম। কুমিল্লার জাহানারা কটেজ ইন্ডাস্ট্রি থেকে আমরা তাঁত এনে বসালাম। সঙ্গে সঙ্গে ওদের পড়াশোনা শেখাবার ব্যবস্থাও করলাম। সৈনিকদের স্ত্রীদের নিয়ে বৈঠক করে ওদের উদ্বুদ্ধ করলাম, ওদের সমস্যা শুনলাম। মাসে একবার ওদের জন্য আনন্দ অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন করতাম। আমরা এ কাজে মেজর ডালিম, মেজর আনাম, কর্নেল রহমান ও অন্যান্য অফিসারদের স্ত্রীদের সক্রিয় সহযোগিতা পেয়েছি। আমি চাইতাম ওরা গৃহকাজে সুনিপুণ হয়ে উঠুক। মাঝে মাঝে আমি সৈন্যদের ব্যারাকে ওদের অন্দরমহল দেখতে যেতাম। আমি কুমিল্লার কোর্টবাড়ি লাইব্রেরিতে পড়াশোনা করেছি। উদ্দেশ্য ছিল ফলের বাগান করা, ফল গাছ লাগানো সম্বন্ধে শিখে তা সৈনিকদের মাঝে প্রচার করা। লেবু গাছ, আনারসের চারা এনে লাগাবার ব্যবস্থা করেছি। এসব লাগানো ও রক্ষণাবেক্ষণের পদ্ধতি প্রচারের জন্য নিয়মাবলীর সাইক্লোন স্টাইল করে সৈনিকদের মাঝে বিতরণ করেছি। সেবার আনারস বিক্রি করে সেনানিবাসের প্রচুর টাকা আয় হয়েছিল। আমি ছিলাম তাহেরের বিকেলের সঙ্গী। আমি তাকে নিয়ে মাঝে মাঝে দূরে দূরে বেড়াতে যেতাম। বলা বাহুল্য, তদানীন্তন সরকার ওর এ সমস্ত কাজ পছন্দ করেনি। ঢাকাস্থ সেনা সদর দপ্তরের অনেকেই ওকে কমিউনিস্ট কমান্ডার বলে টিটকারি দেওয়া শুরু করল। জাঁকজমক ও বিলাসী জীবনে অভ্যস্ত ভাড়াটে বাহিনীর সর্দার সুলভ মানসিকতার অধিকারী উচ্চপদস্থ অফিসাররা ও তৎকালীন সরকার তাহেরের এই সমস্ত কার্যকলাপে বিচলিত বোধ করতে শুরু করল। প্রত্যক্ষ কমান্ড থেকে সরিয়ে সুবিধাজনক পদে বদলি করার লোভ দেখানো হলো তাকে। জেনারেল মিলিটারি পারচেজের ডিরেক্টর হিসেবে তাকে বদলি করা হলো। তাহের বলল, আমি কেনা বেচা শিখিনি, যুদ্ধ শিখেছি। ওই পদ প্রত্যাখ্যান করে তাহের সেনাবাহিনী থেকে পদত্যাগ করল। এরপর সে বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধীনে ড্রেজার সংস্থার পরিচালক নিযুক্ত হয়।
লোকসানি এ প্রতিষ্ঠানকে তাহের লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিল। স্বামী হিসাবে আমি তার ব্যক্তিত্বে মুগ্ধ ছিলাম। ও কখনো বদমেজাজি ছিল না, ছিল সদালোপী। ভাইবোনদের ও খুব ভালোবাসত। খাবার টেবিলে বসে ভাইবোনদের সাথে ও ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করত। স্ত্রী হিসেবে তাহেরের জন্য লজ্জাজনক কোনো কাজ করেছি বলে মনে পড়ে না। জেল থেকে ও চিঠি লিখত, তোমার দায়িত্ব তুমি বুঝে নাও। আমি মনে মনে তার কথা রাখতে পেরেছি। তাহের সংসারকেন্দ্রিক ছিল না। জেল থেকে ও চিঠি পাঠিয়েছে অনেক, কিন্তু তার মধ্যে কোনো ব্যক্তিগত আলাপচারিতা ছিল না, ছিল দেশ ও জাতির কথা। তাহেরের লেখার ব্যাপারে আমি ওর ডিকটেশন টুকে নিয়ে সাহায্য করতাম। তার টেলিফোন অন্য কেউ রিসিভ করুক, ও সেটা পছন্দ করত না। কাজটি আমাকেই করতে হতো। তার দৈনন্দিন রুটিন আমাকে মনে করিয়ে দিতে হতো। তার নোট বইয়ে নানা কাজের সময়সূচি আমাকেই টুকে রাখতে হতো। আমি তাহেরের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম ওতপ্রোতভাবে। আমার দুঃখ হয়, আজও আমি তাহেরের স্বপ্ন, তাহেরের দেয়া কাজ সমাপ্ত করতে পারিনি। আজ আমি তেমন কোনো কাজ করতে পারছি না, পরিবেশও নেই। সংসারের জন্য, বাচ্চাদের জন্য তাহের কিছুই রেখে যায়নি। সে শুধু বলতো, চিন্তা করো না, সমগ্র জাতির ভাগ্যের সঙ্গে আমাদের ভাগ্য জড়িত। আজ আমি জীবনযুদ্ধে বেঁচে থাকার সংগ্রামে ব্যস্ত। নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি। এ বাধার জন্যই এখন আমার কোনো সক্রিয় ভূমিকা নেই। তবে যে বিপুল কর্মকাণ্ড তাহের শুরু করে গেছে, বিশ্বাসঘাতক জিয়ার চক্রান্তে তা সাময়িকভাবে পরাজিত হলেও অবশ্যই সমগ্র দেশবাসী, তার সহকর্মীগণ, তার সংগঠন সমাপ্ত করবেই। এদেশে সমাজতান্ত্রিক বিপ্লব অবশ্যই সফল হবে। ইতিহাসে কিভাবে ওর মূল্যায়ন হবে জানি না, তবে এদেশে তাহেরের স্বপ্ন শোষিত মানুষের রাজ কায়েম অনিবার্য। একদিন জেল থেকে কৌতুক করে তাহের লিখেছিল, জলিল, মেজর এম এ জলিল স্বপ্ন দেখেছে যে আমি শত সহস্র সৈনিকদের মাঝে সাদা হাতির পিঠে এগিয়ে চলছি, আর সবাই অবাক বিস্ময়ে ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে। এদেশে তো সাদা হাতি পাওয়া যায় না। লুৎফা, তুমি আমায় সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দিও। প্রিয় শ্রোতা, ধন্যবাদ বইটির শেষ পর্ব শোনার জন্য। আমাদের অন্যান্য বইগুলো শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের দেশের ইতিহাস মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, যাতে আমরা নতুন করে আগের ভুলগুলোর পুনরাবৃত্তি না করি। দেশের মানুষ এবং জনগণ যাতে আমাদের দেশের রাজনৈতিক নেতা, তাদের পরিপ্রেক্ষিত, তাদের প্রেক্ষাপট ইত্যাদি বিচার বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ধারণ করতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।